সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনা। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, ইরানের সর্বোচ্চ নেতা সাইয়েদ মোস্তফা খামেনি তার বাবা সর্বোচ্চ নেতা শহীদ আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার প্রতিশোধ নেয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, আমরা থাকি বা না থাকি এই প্রতিশোধ নেওয়া হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়েছেন, একেবারে সম্পূর্ণ ধ্বংস করে ফেলার হুমকি দিয়েছেন, তারপরে কিন্তু এই বিবৃতি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা, এবং এটি তার পক্ষ থেকে প্রথম বিবৃতি। এদিকে ইয়েমেনে হুতি সমর্থিত যে সরকার, তারা বলেছে মধ্যপ্রাচ্য অঞ্চলে যে সমস্ত দেশ আমেরিকাকে ঘাঁটি করতে দিয়েছে এবং সেই সমস্ত ঘাঁটি থেকে আমেরিকা বিভিন্ন দেশের উপর হামলা চালাচ্ছে, তাদের পরিণতি খারাপ হতে পারে। একই সাথে ইয়েমেনের হুতিরা এই ঘোষণা দিয়েছে, এই সমস্ত ঘাঁটি থেকে মধ্যপ্রাচ্য অঞ্চলের যে প্রতিরোধ অক্ষ আছে, এই প্রতিরোধ অক্ষের যে কোনো দেশের উপরে হামলা হলে তা পুরো প্রতিরোধ অক্ষের উপর হামলা হিসেবে ধরে নেওয়া হবে এবং সেইভাবে পাল্টা জবাব দেওয়া হবে। এদিকে চীন কিন্তু হিলিয়াম রপ্তানি বন্ধ করে দিয়েছে। দেশটি বলেছে মধ্যপ্রাচ্য অঞ্চলের এই ক্রাইসিসের কারণে তারা এই মুহূর্তে আর হিলিয়াম রপ্তানি করবে না। তাহলে বিশ্ববাজারে এর কি প্রভাব পড়তে যাচ্ছে সেটি কিন্তু একটা আশঙ্কার কারণ হতে পারে। সুপ্রিয় দর্শক, আমরা এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন আমরা বিস্তারিত আলোচনা করি। সর্বপ্রথমে যে আলোচনা করতে হবে সেটি হচ্ছে ইরানের বর্তমানে সর্বোচ্চ নেতা যিনি সাইয়েদ মোস্তফা খামেনি, তিনি বলেছেন ইরানি জাতি সর্বোচ্চ নেতা শহীদ আলী খামেনির শাহাদাতের বদলা বা প্রতিশোধ নেয়ার জন্য প্রস্তুত। এটি আমাদের জাতির দাবি এবং এই দাবি বা এই অঙ্গীকার অবশ্যই বাস্তবায়ন করা হবে। অর্থাৎ তিনি বিবৃতিতে বলেছেন ইরানের সর্বোচ্চ নেতাকে যারা শহীদ করেছেন তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া হবে। তিনি এরপরেই বলেছেন যে এই প্রতিশোধ অবশ্যই বাস্তবায়ন করা হবে, তা আমরা থাকি আর না থাকি, এটা যেহেতু জাতির দাবি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকালকে হুমকি দিয়েছেন, গতকাল মানে 10ই জুলাই, তিনি হুমকি দিয়েছেন যে ইরান যদি তাকে হত্যার প্রচেষ্টা চালায় বা তাকে হত্যা করে, তাহলে তিনি মার্কিন বাহিনীকে নির্দেশ দিয়ে রেখেছেন যে ইরানকে একদম পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিতে হবে, ইরানকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিতে হবে। এই কথা যখন বলেছেন তার কিছু পরেই ইরানের বর্তমান সর্বোচ্চ নেতার পক্ষ থেকে এই বিবৃতি এলো, প্রতিশোধের ঘোষণা এলো। এখানে বিশেষভাবে খেয়াল রাখা দরকার, মোস্তফা খামেনি তার বাবার শাহাদাতের পর এই সর্বপ্রথম কোনো আনুষ্ঠানিক বিবৃতি দিলেন। তিনি কিন্তু এখনও জনসমক্ষে আসেননি। আমরা এর আগেও বলেছি যে ইরানের যে বিশাল বিরাট জনসংখ্যা, যারা সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা এবং দাফন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তাদের ভিতরে একটা বিরাট সংখ্যক মানুষ, তারা কিন্তু এই যে আমেরিকার সাথে ইরানের যে আলোচনা চলছে, চুক্তির চেষ্টা চলছে, এই সমস্ত বিরোধিতা করেছেন। তারা বলছেন যে যারা আমাদের সর্বোচ্চ নেতাকে হত্যা করেছে, যারা আমাদের ইমামকে হত্যা করেছে, তাদেরকে হত্যা করতে হবে, তা না করে প্রতিশোধ না নিয়ে এই সরকার কেন আমেরিকা বা তাদের সাথে আলাপ আলোচনা করছে, চুক্তির চেষ্টা করছে, মীমাংসার চেষ্টা করছে, আপোষের চেষ্টা করছে? কেন এগুলো করবে? তাদের দাবি হচ্ছে সর্বোচ্চ নেতাকে হত্যা করেছে, যারা হত্যা করেছে তাদেরকে হত্যা করতে হবে। এবং এই বিষয়টাকে কেন্দ্র করে কিন্তু এরই মধ্যে ডোনাল্ড ট্রাম্প ইরানকে তো এই হুমকি দিয়েছে যে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলা হবে, সম্পূর্ণ ধ্বংস করে ফেলা হবে। তার আগে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা আমেরিকাকে জানিয়েছিল যে ডোনাল্ড ট্রাম্পকে হত্যার জন্য ইরানিরা পরিকল্পনা করছে। তবে আমেরিকার যে সমস্ত গোয়েন্দা সংস্থা, তারা বলছে যে আমাদের কাছে এই রকম সুনির্দিষ্ট কোনো তথ্য নেই যে ইরানিরা হামলার পরিকল্পনা করছে। হ্যাঁ, ইরানিরা যে কথা বলছে যে তারা প্রতিশোধ দেবে তাদের সর্বোচ্চ নেতার হত্যার, সেই কথা কমন এবং সেটা প্রকাশেই বলছে তারা, সেই কথা আমরা এমনিতেই জানি। কিন্তু গোয়েন্দা তথ্য এমন নেই যে সুনির্দিষ্ট কোনো তথ্য যে যার ভিত্তিতে বলা যাবে অমুক ব্যক্তি বা অমুক দল বা অমুক অমুক লোকজন বিশেষ গোপন স্থানে এই পরিকল্পনা করেছে, এইভাবে বাস্তবায়ন করবে তাদের প্রতিশোধের এজেন্ডা, এমন কোনো তথ্য আমাদের কাছে নেই। তার মানে ইসরায়েল এবং আমেরিকার ভিতরে এই ব্যাপারে গ্যাপ আছে, বোঝা গেল। এই জায়গা থেকে অনেকে বলছেন যে নেতানিয়াহু বা ইসরায়েল আসলে আমেরিকাকে
বিশেষ কোনো গোয়েন্দা তথ্য দিল, নাকি যে কথা বলছে সেটা দিয়ে ডোনাল্ড ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে আরও বেশি শক্ত পদক্ষেপ নেওয়া বা ইরানের বিরুদ্ধে আরও বড় হামলা চালানোর উস্কানি দিল? সেই প্রশ্ন কিন্তু আছে। এই প্রশ্ন শুধু আমি তুলছি না, বা আমাদের মতো আরও 2-5-10 জন তুলছে না, খোদ আমেরিকার বিশ্লেষকরা, পর্যবেক্ষকরা এবং যারা সমালোচক বা এরকম আলোচনা করেন, পত্রপত্রিকার সাংবাদিকতার সাথে জড়িত, তারাও প্রশ্ন তুলছেন যে ইসরায়েল আসলে কি চাইছে। ইসরায়েল এখানে আমেরিকাকে তথ্য দিয়ে সাহায্য করলো, নাকি ইরানের বিরুদ্ধে আরও বড় রকমের হামলায় জড়িত হওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্পকে উস্কানি দিল? সুপ্রিয় দর্শক, ইরান এবং আমেরিকার মধ্যে যখন এরকম উত্তেজনা, প্রচণ্ড উত্তেজনা, এবং এখন উত্তেজনার সবচেয়ে বড় যে দুটো টপিক, সেটা হচ্ছে ইরানের সর্বোচ্চ নেতার হত্যার প্রতিশোধের প্রশ্ন, আর একটা হচ্ছে হরমুজ প্রণালী। হরমুজ প্রণালী কার নিয়ন্ত্রণে থাকবে, বা ইরানের নিয়ন্ত্রণে আদৌ থাকবে কিনা, নাকি একদম উন্মুক্ত করে দেওয়া হবে, এই বিষয়টা। যখন এই দুটো বিষয় নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা চলছে, হুমকি পাল্টা হুমকির প্রশ্ন, এবং ইরান যখন বলছে যে করেই হোক, যদি প্রয়োজনে যুদ্ধ করেও হয়, তাহলেও আমরা এই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ আমাদের হাতে রাখবো। যদি ব্যাপারটা তাই হয়, তাহলে দাঁড়াচ্ছে কি? তাহলে দাঁড়াচ্ছে যে ইরান কোনো মতেই ছাড়বে না হরমুজ প্রণালীর কন্ট্রোল, এবং আমেরিকা হয়তো সেটা মানতে চাইবে না। তাহলে দুই পক্ষের ভেতরে আবার নতুন করে সংঘাত সৃষ্টি হতে পারে। এইরকম একটা প্রেক্ষাপটে যখন পরিস্থিতি, তখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি ওমান সফরে গেছেন। আজকে 11 জুলাই। এই সফরে গিয়ে তিনি ওমানের সাথে মূলত আলোচনা করছেন কিভাবে হরমুজ প্রণালী ম্যানেজমেন্টের দায় দায়িত্ব তারা দুই দেশ মিলে পালন করতে পারে। অর্থাৎ আমেরিকার হুমকির কাছে নতি স্বীকার না করে, বরং ওমান এবং ইরান কিভাবে হরমুজ প্রণালী কন্ট্রোল করবে তার আলোচনা করছে। এটা একটা গুরুত্বপূর্ণ দিক বটে। এদিকে মধ্যপ্রাচ্যের এইরকম ডামাডোল, সংকট, উত্তেজনা, সংঘাত, সংঘর্ষ, যুদ্ধ যখন চলছে, তখন ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত সরকার, যেটা সানা ভিত্তিক যে সরকার, সেই সরকারের পক্ষ থেকে একটা আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেই বিবৃতিতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের যে সমস্ত দেশে আমেরিকার ঘাঁটি আছে, এবং সেই সমস্ত দেশ থেকে আমেরিকা যে সমস্ত প্রতিরোধ অক্ষের দেশ বা শক্তির উপরে হামলা চালাচ্ছে, যারা আমেরিকাকে ঘাঁটি করার সুযোগ দিয়েছে, তাদের জন্য পরিণতি খারাপ হতে পারে। ইয়েমেনের সানা ভিত্তিক সরকার একদম সুস্পষ্ট করে বলেছে, যদি এই সমস্ত দেশ মধ্যপ্রাচ্য অঞ্চলের প্রতিরোধ অক্ষের ওপরে আমেরিকাকে হামলা চালানোর সুযোগ দেয়, তাহলে এই প্রতিরোধ অক্ষ পাল্টা হামলা চালাতে পারে এই সমস্ত দেশগুলোর উপরে বা মার্কিন ঘাঁটিগুলোর উপরে, এবং এক্ষেত্রে একেবারে স্বয়ং সম্পূর্ণভাবে প্রতিরোধ অক্ষের যে কোনো পক্ষ নিজের মতো করে সিদ্ধান্ত নিয়ে হামলা চালাতে পারে। এর ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা বলেছে সানা ভিত্তিক সরকার, সেটা হচ্ছে যে এই যে প্রতিরোধ অক্ষের যে শক্তিগুলো এখানে যুক্ত আছে, এর যে কোনো একটা শক্তি বা যে কোনো একটা পক্ষের উপর হামলাকে প্রতিরোধ অক্ষ একেবারে পুরো প্রতিরোধ অক্ষের উপরে হামলা বলে ধরে দেবে, এবং এর বিরুদ্ধে কঠিন এবং কার্যকর জবাব দেবে। ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সানা ভিত্তিক যে সরকার রয়েছে, তাদের পক্ষ থেকে এই কথা যখন বলা হচ্ছে, তার মানে দাঁড়াচ্ছে যে ইয়েমেনে বড় রকমের নতুন সংঘাতের, যুদ্ধের আশঙ্কা আছে, এবং সেই যুদ্ধে মধ্যপ্রাচ্যের দেশগুলো তাদের ঘাঁটি আমেরিকাকে যদি ব্যবহার করতে দেয়, তাহলে পরিস্থিতি কি হবে, সেই ব্যাপারে কিন্তু মধ্যপ্রাচ্যের দেশগুলোকে, বিশেষ করে যে সমস্ত দেশে আমেরিকার ঘাঁটি রয়েছে, সেই সমস্ত দেশ এবং সেই সমস্ত দেশের সরকারকে সানা ভিত্তিক ইয়েমেনের সরকার সতর্ক বার্তা দিল। এখন এই সমস্ত দেশ বা মার্কিন ঘাঁটি, তারা কিভাবে বার্তাটা নেবে সেটা তাদের ব্যাপার। তবে মনে হচ্ছে নতুন করে সংঘাতে ইয়েমেন আরও অ্যাক্টিভলি এবং আরও বেশি ওয়াইড রেঞ্জে দায়িত্ব পালন করবে, অর্থাৎ ইরানের পক্ষ হয়ে যুদ্ধ করার সম্ভাবনা তৈরি হলো এই ঘোষণার ভেতর দিয়ে। আমরা কুয়েত, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, জর্ডান সহ মধ্যপ্রাচ্যের যে সমস্ত দেশ আছে, তাতে 19টি ঘাঁটি এবং স্থাপনা, মার্কিন সামরিক স্থাপনা আছে বলে মোটামুটি তথ্য। ফলে এই সমস্ত সব ঘাঁটি এখন প্রতিরোধ অক্ষের বৈধ টার্গেটে পরিণত হবে বলে মোটামুটিভাবে ধারণা করা যাচ্ছে। সুপ্রিয় দর্শক, আজকের আলোচনার শেষ পর্যায়ে একটা বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে, চীন আন্তর্জাতিক বাজারে হিলিয়াম রপ্তানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। অর্থাৎ চীন থেকে এখন হিলিয়াম গ্যাস রপ্তানি করা যাবে না। চীনের বাণিজ্য মন্ত্রণালয় এবং কাস্টমস প্রশাসন
এই দুটো প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে, অর্থাৎ হিলিয়াম রপ্তানি বন্ধ ঘোষণা করা হয়েছে। এই যে চীনের পক্ষ থেকে হিলিয়াম রপ্তানি বন্ধের ঘোষণা দেওয়া হলো কেন? চীন বলছে যে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ চলছে, এই যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে এরই মধ্যে হিলিয়াম সরবরাহের উপরে একটা চাপ পড়েছে। কারণ যে সমস্ত দেশ হিলিয়াম আন্তর্জাতিক বাজারে সরবরাহ করে তার ভিতরে কাতার একটা। মধ্যপ্রাচ্যের এই সংঘাত সংঘর্ষের কারণে কাতার থেকে যেমন তেল গ্যাস রপ্তানি করা মুশকিল হচ্ছে, তেমনি হিলিয়াম রপ্তানি করাও কঠিন হয়ে পড়েছে। এই অবস্থায় চীন দেখছে যে তার প্রচুর পরিমাণে শিল্প কারখানায় এই হিলিয়াম গ্যাস প্রয়োজন হয়। এখন যদি এই পরিস্থিতিতে হিলিয়াম গ্যাস রপ্তানি অব্যাহত রাখে, আর মধ্যপ্রাচ্যে বিশেষ করে ইরানের সাথে আমেরিকা এবং ইসরায়েলে যদি আরও বড় কোনো সংঘাত যুদ্ধ শুরু হয়, তাহলে আন্তর্জাতিক বাজারে হিলিয়াম সরবরাহ সংকটের মধ্যে পড়বে এবং চীন হয়তো সরবরাহ ঠিকমতো নাও পেতে পারে। আবার এই মুহূর্তে চীনের সাথে আমেরিকার কিন্তু বিরাট বাণিজ্য যুদ্ধ চলছে। যেমন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন গতকালকে যে চীন যদি ইরানের কাছ থেকে তেল আমদানি অব্যাহত রাখে তাহলে চীনের উপরে 100% ট্যাক্স বা শুল্ক আরোপ করা হবে। চীন বলেছে 100% কেন, তোমরা 200% বা যত খুশি ট্যাক্স আরোপ করতে পারো, কিন্তু আমরা ইরান থেকে তেল নেওয়া বন্ধ করবো না। এটা আমাদের স্বাধীন সার্বভৌম সিদ্ধান্ত, আমরা আমাদের সিদ্ধান্ত নেব, আমরা কার কাছ থেকে তেল নেব কার কাছ থেকে নেব না সেটা আমাদের ব্যাপার, কেউ এখানে হস্তক্ষেপ করতে পারে না। তার মানে চীনের সাথে আমেরিকার কিন্তু এই মুহূর্তে আবার নতুন করে প্রচণ্ড বাণিজ্য যুদ্ধ শুরু হলো। এই বাণিজ্য যুদ্ধের মধ্যে হিলিয়াম গ্যাসের মতো একটা গুরুত্বপূর্ণ গ্যাস যদি চীন তার জরুরি প্রয়োজনের সময় সরবরাহ না পায়, তাহলে ভয়াবহ বিপর্যয়ের মধ্যে পড়বে। সেই কারণে চীন তার হাতে নিজের যা আছে সেটা স্টক করে তার চাহিদা মেটানোর একটা ব্যবস্থা করার চেষ্টা করছে। এখানে একটা প্রশ্ন আসতেই পারে যে হিলিয়াম গ্যাস আসলে কি কি কাজে লাগে? হিলিয়াম গ্যাস অনেক কাজে লাগে। এখনকার দুনিয়ায় সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে যে সেমিকন্ডাক্টর চিপ, যেটা মোবাইল, জাহাজ, বিমান সব কিছুতে এই জিনিসটা লাগে, গাড়িতে লাগে। এই জিনিস তৈরির জন্য এই হিলিয়াম গ্যাস লাগে এবং কারখানা পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য এটা লাগে। এরপরে রকেটের যে জ্বালানি ট্যাঙ্কার, সেই জ্বালানি ট্যাঙ্কারের প্রেশার ঠিক রাখার জন্য হিলিয়াম গ্যাস লাগে, অর্থাৎ রকেটে হিলিয়াম গ্যাস লাগে। তার মানে মহাকাশ গবেষণার কর্মকাণ্ডের জন্য হিলিয়াম গ্যাস মাস্ট। এমআরআই মেশিনের সুপার কন্ডাক্টিং যে ম্যাগনেট রয়েছে তার তাপমাত্রা একদম ঠান্ডা রাখার জন্য এই হিলিয়াম গ্যাসের ব্যবহার করা হয়, হিলিয়াম গ্যাস লাগে। ফাইবার অপটিক তৈরি এবং লেজার প্রযুক্তি যেটা, এখানে হিলিয়াম গ্যাস একদম অবধারিত লাগে। এছাড়া বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণায় এই হিলিয়াম গ্যাসের ব্যবহার রয়েছে, প্রয়োজন হয়। আর ফাইবার অপটিক, লেজার প্রযুক্তি, এগুলো তো আপনারা বুঝতে পারেন যে পৃথিবীতে এই মুহূর্তে কত বেশি প্রয়োজন এগুলো। এছাড়া বিশেষ ধরনের ওয়েল্ডিং এবং শিল্প কারখানায় এই হিলিয়াম গ্যাস লাগে। এখন প্রশ্ন হচ্ছে, চীন কি পৃথিবীতে একমাত্র হিলিয়াম রপ্তানিকারক দেশ? না, চীন বরং অনেক কম রপ্তানি করে। সবচেয়ে বেশি রপ্তানি করে আমেরিকা, এরপরে রয়েছে কানাডা, কাতার, রাশিয়া, আলজেরিয়া, এই সমস্ত দেশ। তো চীন যদি এই হিলিয়াম গ্যাস রপ্তানি বন্ধ করে দেয় তাহলে আসলে কি অনেক বড় প্রভাব পড়বে? না, অনেক বড় প্রভাব পড়বে না। এখনকার যে তথ্য সেই তথ্য অনুসারে বলছি যে খুব বড় প্রভাব পড়বে না, কিন্তু যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয় এবং বড় পরিসরে ছড়িয়ে পড়ে তাহলে মধ্যপ্রাচ্যের যে সমস্ত দেশ তারা এটা কতদূর কি সাপ্লাই দিতে পারবে, বিশেষ করে কাতার, সেটা একটা ব্যাপার। আমেরিকার কাছ থেকে চীন কতটুকু পাবে সেটা একটা ব্যাপার। এছাড়া যে যুদ্ধ পরিস্থিতি দিন দিন বাড়ছে, তাতে অস্ত্র, ক্ষেপণাস্ত্র, মিসাইল, আদার অনেক কিছুর জন্য আরও বেশি প্রয়োজন হয়ে পড়ছে। সেক্ষেত্রে যদি নিজেদের চাহিদা পূরণ করতে না পারে তাহলে তারা তো আমেরিকা এবং পাশ্চাত্যের যে দুনিয়া তাদের সাথে যুদ্ধেও টিকতে পারবে না। এই কারণে চীন নিজের প্রয়োজন মেটানোর জন্য সরবরাহ ঠিক রাখতে এই হিলিয়াম রপ্তানির বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। তবে মনে করা হচ্ছে যে ইরান যুদ্ধ আরও বেশি মাত্রায় ছড়িয়ে পড়তে পারে এমন আশঙ্কা থেকেই মূলত চীন এই হিলিয়াম রপ্তানি বন্ধ ঘোষণা করেছে। দেখা যাক আগামী 2-5-10 দিনের ভেতরে হয়তো আরও পরিষ্কার হবে যে চীন কেন প্রকৃতপক্ষে হিলিয়াম রপ্তানি বন্ধ করলো এবং এই চীনের হিলিয়াম রপ্তানি বন্ধের কারণে আন্তর্জাতিক বাজারে এই হালকা গ্যাসটি অর্থাৎ হিলিয়ামের দাম কতটুকু বাড়লো, কীরকম কী তার প্রভাব পড়লো, আমরা সব জানতে পাবো। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাই। আলোচনা শেষের আগে আমি আপনাদের কাছে প্রথম যে বিষয় নিয়ে আলোচনা করেছিলাম সেই বিষয় নিয়ে একটু জানতে চাই যে ইরানের সর্বোচ্চ নেতা শহীদ আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাতের
প্রতিশোধ নেয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন বর্তমান সর্বোচ্চ নেতা সাইয়েদ মোস্তফা খামেনি। আপনাদের কি মনে হয় যে ইরান আমেরিকা বা ইসরায়েলের বিরুদ্ধে এই প্রতিশোধ নিতে পারবে? আপনাদের মতামত জানিয়ে কমেন্টে লিখুন। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। দর্শক বন্ধুরা, আজ 11ই জুলাই 2026, মাত্র কয়েক ঘন্টা আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেন্টাগন এবং দেশের শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তাদের একটি অত্যন্ত কঠোর নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশে তিনি স্পষ্ট করে বলেছেন, যদি ইরান কখনো তার বিরুদ্ধে দেওয়া হুমকিকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করে, এমনকি যদি তার উপর কোনো হত্যা চেষ্টা সফল হয়, তাহলে আমেরিকার জবাব হবে নজিরবিহীন। ট্রাম্পের ভাষায়, এমন পরিস্থিতিতে ইরানের উপর এত ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হবে যে দেশটি কার্যত প্রস্তর যুগ, স্টোন এজে ফিরে যাবে। হ্যাঁ দর্শক, ঠিকই শুনছেন, হাজার হাজার মিসাইল একদম প্রস্তুত রাখা হয়েছে, আর টানা 1 বছর ধরে ইরানের উপর বোমাবর্ষণ চলতে থাকবে। ট্রাম্প এই চরম সতর্কবার্তা একদম স্পষ্টভাবে দিয়ে দিয়েছেন আজ। এখন আপনারা যদি একটু খেয়াল করেন, এখানে ট্রাম্পকে হত্যার এই যে নতুন থিওরি বা গল্প সামনে আসছে, এর সূত্রপাত কিন্তু ইসরায়েল থেকে। এর পাশাপাশি আজ শনিবার ট্রাম্প ইরানকে একটা ডেডলাইনও দিয়েছেন, আর সেই ডেডলাইন শেষ হওয়ার আগেই ট্রাম্প নিজের শক্তি প্রদর্শনের পুরো চেষ্টা করছেন। আপনারা আন্তর্জাতিক মিডিয়ার নিউজগুলো খুলে দেখলে বুঝবেন, এই খবরটা এখন সব জায়গায় কভার করা হচ্ছে। 1000 মিসাইল লকড অ্যান্ড লোডেড, বম্ব ইরান লাইক নেভার বিফোর ইফ আই অ্যাম অ্যাসেসিনেট। এই কথাগুলো ট্রাম্প নিজে বলছেন। তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালের পোস্ট দেখলেই বুঝবেন, ইসলামিক রিপাবলিক অফ ইরানের উপর টার্গেট একেবারে সেট করা আছে। তিনি বলেছেন, অর্ডার দিয়ে দেওয়া হয়েছে, ইউএস মিলিটারি প্রস্তুত, 1 বছর ধরে এভাবে বোমাবর্ষণ চলবে, যতক্ষণ না ইরানের সমস্ত এলাকা ধ্বংস হয়ে যায়। কিন্তু দর্শক, এখানে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা কি জানেন? হঠাৎ করে আমেরিকা আর ইরানের মধ্যে যে চুক্তি সই হয়েছিল, যার ফলে তাদের মধ্যেকার টেনশন একটু কমতে শুরু করেছিল, সেটা দেখে ইসরায়েল ভীষণ রেগে যাচ্ছিল। বেঞ্জামিন নেতানিয়াহুর কাছে এই চুক্তিটা ছিল একটা রাজনৈতিক দুঃস্বপ্ন। ঠিক এই সময়টাতেই খবর রটল যে ইরান নাকি ট্রাম্পকে মারার ছক কষছে, আর এই খবরটা আমেরিকাকে কে দিয়েছে? ইসরায়েলি ইন্টেলিজেন্স। মানে বুঝতেই পারছেন, ট্রাম্পের হাতে যেন কেউ চাবি ঘুরিয়ে দিয়েছে, আর চাবি দেওয়া খেলনার মতো তিনি বন্দুক হাতে দৌড় লাগিয়েছেন। তবে দর্শক, গল্পটা শুধু এখানেই শেষ নয় যে ইসরায়েল কিছু একটা বলল আর ট্রাম্প রেগে ফায়ার হয়ে গেলেন। আসল কারণটা লুকিয়ে আছে ট্রাম্পের দেওয়া শনিবারের ডেডলাইনের মধ্যে। ট্রাম্প ইরানকে কড়া ভাষায় বলেছেন, হরমুজ প্রণালী যেন সবার জন্য খুলে দেয়া হয় এবং সমস্ত বাণিজ্যিক জাহাজকে যেন নিরাপদে যাতায়াত করতে দেয়া হয়। এখন ডেডলাইন তো দিয়ে দিয়েছেন, কিন্তু তার আগে ইরানের উপর কিভাবে চাপ তৈরি করা যায়, ঠিক সেই সুযোগটাই ট্রাম্প পেয়ে গেছেন ইসরায়েলের এই ইন্টেলিজেন্স রিপোর্টের মাধ্যমে। দর্শক, এখানে আসলে কি ঘটছে? এই খেলায় যে যে শক্তিগুলো জড়িয়ে আছে, তারা আসলে কে কি চাইছে? মজার ব্যাপার হলো, আজ কিন্তু কেউ পাকিস্তানের কথা বা সেই ইসলামাবাদ চুক্তির কথা মুখেও আনছে না। পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনির তিনিও কিছু বলছেন না, কারণ তিনি দেখতে পাচ্ছেন তার তৈরি করা ইসলামাবাদ MOU এর কি করুণ অবস্থা হয়েছে। আসুন আজ এই পুরো বিষয়টা নিয়ে একটু ডিটেলে আলোচনা করি, যা কেউ করছে না। দর্শক, ওয়াল স্ট্রিট জার্নালের একটি রিপোর্ট অনুযায়ী ইসরায়েলের গোয়েন্দা সংস্থা আমেরিকার সাথে একটি তথ্য শেয়ার করেছে যে ইরান নাকি প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যা করার একটা নতুন প্ল্যান তৈরি করেছে। কিন্তু আমেরিকার নিজেদের ইন্টেলিজেন্সের অ্যাসেসমেন্ট কি বলছে? তারা বলছে, ইসরায়েলের এই রিপোর্টকে আমাদের ইসরায়েলের স্বার্থের দিক থেকে বুঝতে হবে। ইসরায়েল এই মুহূর্তে কোনোভাবেই চায় না যে আমেরিকা আর ইরানের মধ্যে সম্পর্ক ভালো হোক। তারা চায় এই টেনশন বজায় থাকুক। ইসরায়েল আসলে ট্রাম্পের সাইকোলজিক্যাল প্রোফাইল খুব ভালোভাবে স্টাডি করে রেখেছে। তারা ঠিক সেই ধরনের ইন্টেলিজেন্সই ট্রাম্পকে দিচ্ছে, যাতে ট্রাম্প উত্তেজিত হয়ে রিয়্যাক্ট করেন এবং আমেরিকার ইরান নীতি যেন ইসরায়েলের পক্ষেই থাকে। এখন প্রশ্ন হলো, ইরান আমেরিকাকে হুমকি দিচ্ছে, এতে নূতনত্বের কি আছে?
গত কয়েক বছর ধরেই তো তারা এমনটা করছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে 2020 সালে ট্রাম্পের প্রথম টার্মে আইআরজিসির কুডস ফোর্সের কমান্ডার কাসেম সোলেমানিকে হত্যা করা হয়েছিল। তারপর থেকেই ইরান বলে আসছে তারা এর বদলা নেবে। 6 বছর হয়ে গেল। এমনকি সম্প্রতি ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামিনির যে শোক মিছিল বেরিয়েছিল, সেখানেও কিন্তু সাধারণ মানুষ ট্রাম্পকে মারার স্লোগান দিচ্ছিল। আমরা এই প্রতিবেদন আপনাদের দেখিয়েছি। এমনকি ট্রাম্প নিজেও বলেছেন, ইরান আমার ব্যাপারে এসব করেই থাকে, ইরানের কাছে আমি 1 নাম্বার টার্গেট, তাই এতে নতুন কিছু নেই। কিন্তু একদিকে ট্রাম্প বলছেন এই রিপোর্টে নতুন কিছু নেই, আবার অন্যদিকে তিনি ইরানকে একেবারে তুলোধনা করছেন। আমেরিকার এক অংশ ট্রাম্পকে সতর্ক করে বলছে, আপনি আগে যেভাবে ইসরায়েলের ফাঁদে পা দিয়েছিলেন, এবারও যেন তাদের হাতের পুতুল হয়ে খেলবেন না, কারণ এই হত্যা ষড়যন্ত্রের কোনো নির্দিষ্ট পদ্ধতি বা সময়ের কথা প্রমাণসহ বলা হয়নি। ট্রাম্প প্রশাসন কিন্তু খুব ভালো করেই জানে যে এখানে কি হচ্ছে। তারাও ইসরায়েলের এই ইন্টেলিজেন্সটাকে ব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিল করতে চাইছে। শনিবারের ডেডলাইনে ট্রাম্প পরিষ্কার বলেছেন, হরমুজ প্রণালী দিয়ে যাওয়া বাণিজ্যিক জাহাজগুলোর উপর ইরানের আক্রমণ বন্ধ করতে হবে। আপনারা যদি হরমুজ প্রণালীর ম্যাপটা দেখেন, এর একটা দিকের জলসীমা ইরানের আর অন্য দিকটা ওমানের। ইরান যখন জাহাজগুলোকে নিজেদের দিক দিয়ে যেতে দেয় না, তখন জাহাজগুলো ওই ওমানের রুট ধরে এগোয়। কিন্তু যখনই জাহাজগুলো ওমানের জলসীমা হয়ে হরমুজ পার হওয়ার চেষ্টা করে, ইরান তখন মিসাইল ছোড়ে আর দাবি করে যে ওই রুটটা নিরাপদ নয়, নিরাপদ রুট হলো ইরানের জলসীমা। অর্থাৎ জাহাজগুলোকে ইরানের দিক দিয়েই যেতে হবে এবং এর বিনিময়ে ইরানকে নিরাপত্তার মাসুল চোকাতে হবে। ট্রাম্প এখন এই ইসরায়েলি হুমকির ভয় দেখিয়ে ইরানের উপর চাপ তৈরি করছেন। এটা হলো ট্রাম্পের সেই চিরাচরিত নেগোসিয়েশন স্টাইল। তিনি ইরানকে ভয় দেখাচ্ছেন যে চুপচাপ শনিবারের ডেডলাইন মেনে নাও, নইলে যদি সামান্য চেষ্টাও করো, এমন মারব যে আইআরজিসি বা ইরানের লিডারশিপ বলে আর কিছুই অবশিষ্ট থাকবে না। দর্শক, এই পুরো ঝামেলার মূলে কিন্তু লুকিয়ে আছে সেই চুক্তি, যে চুক্তি সই করা হয়েছে। ইচ্ছে করেই এই চুক্তিতে হরমুজ প্রণালীর ব্যাপারে এমন গোলমেলে ভাষা ব্যবহার করা হয়েছিল যাতে দুপক্ষই ভাবে যে তারা জিতেছে। আমেরিকা ভাবছে হরমুজ প্রণালী এখন সবার জন্য খোলা, অন্যদিকে ইরান ভাবছে হরমুজ প্রণালী কেবল 60 দিনের জন্য খোলা, তারপর এটার পুরোপুরি কন্ট্রোল ইরানের হাতে চলে আসবে। পাকিস্তান দুপক্ষকে ডেকে সই তো করিয়ে নিল, কিন্তু এখন দুপক্ষই চুক্তির আলাদা আলাদা মানে বের করে এইভাবে মারামারি করছে। ইরান 60 দিন পার হওয়ার আগেই হরমুজের কন্ট্রোল নেওয়ার চেষ্টা করছে, আর আমেরিকা বলছে ইরান চুক্তি ভাঙছে। আর এই গোলমেলে ভাষার কারণেই আজ দুই দেশের সম্পর্কে এত বড় ঝুঁকি তৈরি হয়েছে। আমেরিকা বুঝতে পারছে এখন যে এই চুক্তিতে তারা ইরানকে অনেক বেশি সুবিধা দিয়ে ফেলেছে। হরমুজের কন্ট্রোল যদি ইরানের হাতে চলে যায়, তাহলে এক ধাক্কায় বিশ্বের 20% তেলের কন্ট্রোল ইরানের হাতে চলে যাবে। আমেরিকার ভিতরের অনেক প্রেশার গ্রুপগুলো এটা কিছুতেই মেনে নেবে না। তাই আমেরিকা এখন ধীরে ধীরে এই চুক্তি থেকে পিছিয়ে আসতে চাইছে। অন্যদিকে ইরানের কথা যদি বলি, ইরানের নেতা গালিবাফ তিনি তো পরিষ্কার বলে দিয়েছেন যে আমেরিকার উপর তাদের জিরো ট্রাস্ট, এক তিলও ভরসা নেই। আইআরজিসির কথা তো বাদই দিন, যারা নরমপন্থী তারাও বলছে আমেরিকার উপর কোনো ভরসা নেই। আর ট্রাম্প যে এত হুমকি দিচ্ছেন, তাতে ইরানের মাইন্ডসেট হলো, ভাই পারলে করে দেখাও। কারণ ইরান খুব ভালো করেই জানে যে আমেরিকার এয়ার অপারেশনের একটা লিমিট আছে। দূর থেকে মিসাইল মেরে একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত ক্ষতি করা যায়, আর ইরান গত 3 মাসে সেই ক্ষতি সহ্য করেছে এবং আরও করতে প্রস্তুত। আসল গেম চেঞ্জ হবে যদি আমেরিকা গ্রাউন্ড অপারেশন শুরু করে, কিন্তু সেখানে যাওয়ার আগে আমেরিকার প্রেসিডেন্টের হাত পা কাঁপবে, কারণ এর পরিণতি হবে ভয়াবহ। আর এই বিষয়টা ইরান খুব ভালো করেই জানে। এখন সবশেষে যদি বলি বাকি গালফ রাষ্ট্রগুলোর কথা, সৌদি আরব, ইউএই, কাতার, ওমান বা জর্ডান কি চাইছে? তারা বলছে, ভাই তোমাদের যা করার করো, কিন্তু আমাদের দেশকে তোমাদের দ্বিতীয় যুদ্ধক্ষেত্র বানিও না। তারা এই অঞ্চলে শান্তি চায়, কারণ হরমুজ প্রণালী দিয়ে তাদের এনার্জি এক্সপোর্ট এবং ইম্পোর্ট দুটোই হয়।
তারা চায় না যে হরমুজ প্রণালীর কন্ট্রোল কোনো একক শক্তির হাতে থাকুক। তো দর্শক, এই ছিল আজকের পুরো জিওপলিটিক্যাল নাটকের পিছনের আসল বিশ্লেষণ। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর এরকমই আরও অনেক নূতনত্ব বিশ্লেষণ পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপাতত এই প্রতিবেদন তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিশ্লেষণের সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।